তাহলে লেন্সের যে সমীকরণ ছিল সেই সমীকরণটি আমাদের প্রমাণিত হয়েছে। চলো স্টার্ট করা যাক। তাহলে লেন্সের সাধারণ সমীকরণ যেটা প্রমাণ করা হয়েছে 1/v - 1/u = 1/f। বলা হয়েছিল লেন্সের দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের বিবর্ধন দর্পণের ক্ষেত্রে যে ধরনের যত ধরনের বিবর্ধন পাওয়া যায় লেন্সের ক্ষেত্রেও তাই পাওয়া যাবে। তাই রৈখিক বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধন এবং অনুদৈর্ঘ্য বিবর্ধন। রৈখিক বিবর্ধনের ফর্মুলাটাতে চেঞ্জ আছে, m = I/u ইমেজ বাই অবজেক্ট ইকুয়ালস টু -v/u ছিল দর্পণে, বাট এখানে +v/u। ক্ষেত্রীয় বিবর্ধন m' ইকুয়ালস টু এরিয়া অফ ইমেজ, ইমেজের এরিয়া বাই অবজেক্টের এরিয়া, যেটাকে আমরা m² লিখব, মানে ক্ষেত্রীয় বিবর্ধন রৈখিক বিবর্ধনের বর্গ স্কোয়ার। অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন m" সমান, ওইখানে এটা ছিল -m², কিন্তু এখানে হয়ে যাবে v²/u², মানে +m² হবে এখানে। তারপর দর্পণে আমরা পড়েছিলাম mvf এবং mfu এর সম্পর্ক, এখানেও ঠিক তাই রয়েছে, সেম আগের মতোই। দর্পণের সমীকরণ আমরা জানি 1/v - 1/u = 1/f। ভি দ্বারা যদি গুণ করা হয় বোথ সাইডে তাহলে 1 - v/u হবে ইকুয়ালস টু v/f। v/u মানেই তো m না, তাহলে 1 - m = v/f। তাহলে এই mটাকে যদি এই পাশে নিয়ে যায় প্লাস হয়ে যাবে, তাহলে +m = এই পার্টটাই দিয়ে আসবে, তাহলে 1 - v/f। তাহলে এখান থেকে আলটিমেট সমীকরণটা বার করবো m = f - v/f। তো এটা হচ্ছে mvf এর সম্পর্ক লেন্সের ক্ষেত্রে। ঠিক সিমিলারলি mfu এর সম্পর্ক, যখন ইউ এর সম্পর্ক হবে তখন ইউ দিয়ে গুণ করতে হবে, যখন ভি এর সম্পর্ক হবে তখন ভি দিয়ে গুণ করতে হবে। তো ইউ এর সম্পর্কের ক্ষেত্রে আমরা কী করবো, বোথ সাইডে ইউ দ্বারা গুণ করে দেবো, তাহলে u/v - 1 = u/f। u/v মানে 1/m - 1 ইকুয়ালস টু u/f। তাহলে 1/m ইকুয়ালস টু u/f + 1। তাহলে 1/m ইকুয়ালস টু লসাগু করে যে যোগ করা হয় ভগ্নাংশের u + f/f, তাহলে m সমান কী হবে, পাল্টে যাবে f/f + u। তো এটা ছিল অ্যান্সার ক্ষেত্রে তোমার mfu সম্পর্ক। যখন এগুলো পড়বে তখন সঙ্গে সঙ্গে দর্পণেরটাও কম্প্যারিজন করবে, তাহলে মনে থাকবে, নতুবা ভুলে যাবে। উত্তর লেন্সের ক্ষেত্রে u ভার্সেস v, 1/u ভার্সেস 1/v এর লেখচিত্র। তো আমরা জানি উত্তর লেন্সের ক্ষেত্রে সমীকরণটি হয় 1/v - 1/u = 1/f। যদি u টেন্ডস টু -ইনফিনিটি হয়, যদি u টেন্ডস টু -ইনফিনিটি হয়, তাহলে সমীকরণে u এর জায়গায় -ইনফিনিটি বসাবো, তাহলে সামথিং বাই ইনফিনিটি মানে 0, তাহলে 1/v = 1/f। ওটা লেখা আছে 1/v = 1/f, অর্থাৎ v সমান f হবে। কখন হবে, যদি u টেন্ডস টু -ইনফিনিটি হয়। আবার v টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে 1/∞ মানে 0, তাহলে -1/u = 1/f রইল, -1/u = 1/f। তাহলে 1/u সমান -1/f, তাহলে u সমান -f। এগুলো পয়েন্ট ইন্টারসেকশনগুলো কেটে নিলাম, কোথায় প্লট করবো, ঠিক আছে, সেই জন্য। তো যদি v ভার্সেস u এর গ্রাফ ড্র করি তো v আর u, তাই না? তো প্রথমে বললাম যে u টেন্ডস টু ইনফিনিটি, u টেন্ডস টু -ইনফিনিটি, এদিকে গেলে কী হবে, u এর মান প্লাস, এদিকে গেলে কী হবে, u এর মান মাইনাস। তো এইভাবে যেতে 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 কী হবে, প্যারালাল লাইন ইনফাইনাইট গিয়ে ইন্টারসেক্ট করবে, তাহলে এই পয়েন্টটা -ইনফিনিটি। তাহলে u এর মান যখন -ইনফিনিটি হচ্ছে, v এর মান কত হচ্ছে, v এর মান হচ্ছে f। তাহলে এই লাইনটাকে ড্র করে যে v এর মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে f। আবার v এর মান যদি ইনফিনিটি হয়, তো v এর মান ইনফিনিটি হতে গেলে u সমান -f। তো v এর মান ইনফিনিটি মানে এই লাইনটা সোজা এইদিকে কোথাও কাট করবে ইনফাইনাইটে, এই যে পয়েন্ট। তাহলে u এর মান কত হওয়া দরকার, -f। তাহলে u এর মান যদি -f ওইদিকে ড্র করবো, তাহলে এই যে পার্টিকুলার পয়েন্ট এটা কী হবে, -f। এখান থেকে এটা -f, তো এখান থেকে এটা -f হলে এখান থেকে এটাও -f, এখান থেকে এটা +f হলে এখান থেকে এটা -f, v এর রেসপেক্টে, তাই না? এটা v এর আর এটা u এর, তাহলে লেখচিত্রটা হবে এইভাবে। 1/v ভার্সেস 1/u এর গ্রাফটা কী হবে দেখে নিই। যখন u টেন্ডস টু ইনফিনিটি হচ্ছিল, u টেন্ডস টু ইনফিনিটি হচ্ছিল,
তখন 1/v সমান 1/f ছিল, তাই না? 1/v সমান 1/f, তাহলে এই যে 1/v পয়েন্ট 1/f এর মানে u টেন্স টু ইনফিনিটি। যখন v টেন্স টু ইনফিনিটি ছিল তখন u সমান কি ছিল? 1/u সমান -1/f, তাহলে যে u এ কাট করছে u সমান -1/f, অর্থাৎ ইকুয়েশনটা সরল রেখা। নিউটনের সমীকরণ। নিউটনের সমীকরণে আমরা কোথা থেকে মাপি? সব কিছুই দর্পণ থেকে, দর্পণের মেরু থেকে, না দর্পণের মেরু থেকে মাপি দর্পণের ক্ষেত্রে, লেন্সের ক্ষেত্রে মাপবো আমরা আলোক কেন্দ্র থেকে, দূরত্বগুলো মাপি। কিন্তু নিউটনের সমীকরণের ক্ষেত্রে আমরা সবসময় ফোকাস থেকে মাপি। নিউটনের সমীকরণে আমরা সবসময় ফোকাস থেকে মাপি। তাই ধরে নিচ্ছি এখানে একটা বস্তু রয়েছে পি, যেখান থেকে রে এভাবে গেছে, আফটার রিফ্লেকশনে এখানে ওরা মিলিত হয়েছে, মানে এখানে ইমেজ তৈরি হয়েছে। তাহলে কিউ পজিশনটা ইমেজের, কিউ পজিশনটা কার? ইমেজ, আর পি পজিশনটা অবজেক্ট। এই লেন্সটার ফোকাস এই দূরত্বটা, তো সিমিলারলি এই সাইডেও একটা ফোকাস থাকবে এই দূরত্বে, দুটোই এফ এফ। ফোকাস থেকে বস্তুর দূরত্ব এক্স, ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব ওয়াই। তাই লেন্সের সমীকরণ 1/v - 1/u সমান 1/f। ভি মানে কি হবে? ভি মানে ইমেজের ডিস্টেন্স, এইটাই তো ভি না, যেখানে ইমেজ তৈরি হয়েছে। তো কোথা থেকে কোথায় হয়েছে? এফ প্লাস ওয়াই। তাহলে ভি এর জায়গাতে এফ প্লাস ওয়াই লেখা আছে। ইউ মানে কোনটা? আলোক কেন্দ্র থেকে অবজেক্ট যত দূরে রয়েছে। তাহলে আলোক কেন্দ্র থেকে অবজেক্ট কত দূরে রয়েছে? এক্স প্লাস এফ, কিন্তু লেফট সাইড রয়েছে তাই -x প্লাস এফ। উত্তর লেন্সের ফোকাল লেন্থ পজিটিভ, তাই পজিটিভ, মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস করা হয়েছে, মাইনাস মাইনাসে প্লাস। তারপরে এলসিএম করা হয়েছে, এলসিএম করে সিম্পলিফিকেশন করে কাটাকাটি হলেই সমীকরণটি বার হবে xy সমান x স্কোয়ার। এগুলো ছিল আগের গুলির আলোচনা। অ্যাট প্রেজেন্টে এরপরে স্টার্ট। লেন্স নির্মাতা সূত্র। পরীক্ষায় জিজ্ঞেস করবে লেন্স নির্মাতা সূত্রটি লেখো। অনেক সময় লিখতে বলা হয়, আবার বলে অনেক সময় লেন্স নির্মাতা সূত্রটি, এই সমীকরণটি প্রতিষ্ঠা করো। তো সেক্ষেত্রে তোমাকে নির্ণয় করতে হবে। ভালো করে বুঝবে এটা। মনে করা যাক এই একটা প্রতিসারক তল রয়েছে আর এই একটা প্রতিসারক তল রয়েছে। কারণ আমরা পড়েছি দুটি প্রতিসারক তল হইতে হবে তবেই লেন্স হবে। সে দুটির মধ্যে দুটি গলীয় তল হতে হবে, বা একটি গলীয় তল একটি সমতল হতে হবে। তো ধরা যাক একটা প্রতিসারক তল, যেটা হচ্ছে ফার্স্ট প্রতিসারক তল। তাহলে এর বক্রতা ব্যাসার্ধ রয়েবে এইদিকে, তাই এর সেন্টারটা ওইদিকে রয়েছে C1, ঠিক আছে? আর লেন্সটার এই যে এই সারফেসটা, এই সারফেসটা খুব কাছাকাছি আছে, মানে এতে থিকনেসটা বহুত কম, তাই আমি ডিস্টেন্সটা আলোক কেন্দ্র থেকে মাপবো। তাহলে ও থেকে যে C1, এই ডিস্টেন্সটা হবে কার1, প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ। নাহলে ধরো তোমার মনে হবে স্যার এইখান থেকে এখানে কেন মাপছি, ফিগারে দেখা আছে এটা অনেক দূরে রয়েছে যতটুকু, বাট অ্যাকচুয়ালি এই পয়েন্টটা খুব কাছে, মানে লেন্সের যে থিকনেসটা সেটা বহুতই কম রয়েছে, পাতলা লেন্স। এই তলটা প্রতিসারক তল, দ্বিতীয় প্রতিসারক তল। তাহলে এর সেন্টার এইদিকে, এর বক্রতা ব্যাসার্ধ থাকবে এইদিকে। একটা অবজেক্ট রয়েছে পি পয়েন্টে, পি পয়েন্ট থেকে লাইট রেজ হয়ে গেছে। পি পয়েন্টের মানে যে মাধ্যমটা রয়েছে সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক μ1, আর লেন্সের যে মাধ্যমটা রয়েছে, দুটো প্রতিসারক তলার মাঝখানে যে মাধ্যমটা রয়েছে সেটা হচ্ছে μ2, আর এই দিকের মাধ্যমটা রয়েছে μ3 প্রতিসরাঙ্কের। পি বিন্দু থেকে আলোক রশ্মি নির্গত হয়েছে। ভাবো এই সারফেসটা নেই, এর কোন সারফেস? সেকেন্ড সারফেস। সেকেন্ড সারফেস যদি না থাকে তাহলে আলোক রশ্মি এখানে আপতন হয়েছে। আমার দরকার কি? লম্ব। লম্ব আমি কোথা থেকে ড্র করব? বক্রতা কেন্দ্র থেকে। কারণ বক্রতা কেন্দ্র থেকে, একটা গোলকের কেন্দ্র থেকে যে কোনো বিন্দুতে যদি একটা লাইন ড্র করা হয় তাটা সেটা কী হবে? ওই পয়েন্টের জন্য লম্ব হবে, সারফেসের জন্য, তো এটা লম্ব। μ1 থেকে μ2 মাধ্যম চেঞ্জ হচ্ছে, তাহলে ই যাওয়ার কথা দিয়ে সোজাই ভেবেছিল, কিন্তু না গিয়ে সোজা এখানে যেত যদি এই সেকেন্ড সারফেসটা না থাকতো। কিন্তু সেকেন্ড সারফেসটা থাকার কারণেই আবার এখানে ইনসিডেন্ট হয়েছে। এরপর যাওয়ার কথা এদিকে ছিল,
তো যদি সেকেন্ড সারফেসে ইনসিডেন্ট হয় তো সেকেন্ড সারফেস থেকে নর্মাল ড্র করেছি, আবার প্রতিসরণের সূত্র অনুযায়ী নিজের পথ চেঞ্জ করে করে এখানে এসেছে। তবে চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হয়েছে? এই জায়গাটায় চূড়ান্ত প্রতিবিম্ব ফাইনাল এখানে, ঠিক আছে। তাই এই ডিস্টেন্সটা আমি V1 মানছি চূড়ান্ত প্রতিবিম্বটা। কিন্তু যদি সেকেন্ড রিফ্লেক্টিং সারফেসটা দ্বিতীয় প্রতিসারক তলটা না থাকতো তাহলে আলোক রশ্মি সোজা এই পথে গিয়ে এখানে মিলতো। ক্লিয়ার? এরপর প্রথম প্রতিসারক তলের জন্য গাউসের সমীকরণ মনে পড়েছে। প্রথম তলের সমীকরণের জন্য তাহলে প্রথম তলের যখন ভাগ প্রথম দ্বিতীয় তলকে মাথায় রাখবো না, তাহলে প্রথম তলের প্রতিসারণের জন্য এইটা হচ্ছে বস্তু দূরত্ব, প্রতিসারাঙ্ক হচ্ছে μ1, আলোক রশ্মি সোজা μ2 মাধ্যমে ঢুকবে। আর প্রতিবিম্বটা কোথায় তৈরি হইতো? এই জায়গাতে V ড্যাশ, তাই না? তাহলে আমি গাউসের সমীকরণটা লিখবো কি? μ2 বাই V ড্যাশ মাইনাস μ1 বাই U সমান μ2 মাইনাস μ1 বাই R1। ঠিক আছে, এখানে কি এখানে বস্তুটি সৎ ছিল, আর যে প্রতিবিম্বটা হচ্ছিল সেটাও সৎ হতো যদি সেকেন্ড রিফ্লেক্টিং সারফেস না থাকতো। অনুরূপে দ্বিতীয় প্রতিসারক তলের জন্য যদি গাউসের সূত্রটা দেখা যায়, দ্বিতীয় প্রতিসারক তলের জন্য গাউসের সূত্র, দ্বিতীয় প্রতিসারক তল এই যে এটা, তাই না? চূড়ান্ত প্রতিবিম্ব এখানে মানে V এই ডিস্টেন্সটাই গঠিত হয়েছে চূড়ান্ত প্রতিবিম্বটা। V স্টেশনারকে V লিখে ঠিক আছে, চলো V লিখছি। চূড়ান্ত প্রতিবিম্ব V গঠিত হয়েছে। তাই এক্ষেত্রে যদি আলোচনা করা হয় তো বস্তুর তল ধারণা থাকবে না, বস্তু ধারণা থাকবে না, কারণ আলোক রশ্মিটা কোথা থেকে আসছে ধারণাই করা যাবে না। এই আলোক রশ্মিটা কোথা থেকে আসছে ধারণা করা যাবে না। তাই আমরা কি করব, যদি এই সারফেসটা না থাকতো তাহলে আলোক রশ্মিটা এইখানে মিলিত হইতো, তার মানে এইটা এরকম অসৎ বস্তু দূরত্ব, মানে বস্তুটা অসৎ কিন্তু প্রতিবিম্বটা সৎ। তাই এর ক্ষেত্রে যখন সমীকরণটা লিখবো তখন লিখতে পারি μ3 বাই V মাইনাস μ2 বাই U ড্যাশ, μ3 বাই V এই যে ডিস্টেন্সটা কোন মাধ্যমে চূড়ান্ত প্রতিবিম্ব তৈরি হয়েছে? μ3 মাধ্যমে। তাই μ3 বাই V, বস্তুটা কোন মাধ্যম থেকে আছে? μ2, কারণ এটা রয়েছে অসৎ বস্তু দূরত্ব, তাহলে μ2 বাই U ড্যাশ সমান μ3 মাইনাস μ2 বাই R2। এটা ইকুয়েশন 2 দ্বারা লিখে রাখলাম। এখানে বস্তুটি কি অসৎ আর প্রতিবিম্ব সৎ। এই দুটো সমীকরণকে যদি যোগ করা হয়, তাহলে হবে μ3 বাই V মাইনাস μ1 বাই U সমান μ2 মাইনাস μ1 বাই R1 প্লাস μ3 মাইনাস μ2 বাই R2। ঠিক আছে, এই পার্টটা কেটে যাবে, তবে এই পার্টটা দুটো রয়েছে, পার্টটা μ2 বাই V সেখানেও রয়েছে, μ2 বাই V সেখানেও রয়েছে। যদি দুটো যোগ করা হয় এই মাইনাস ও প্লাস কেটে যাবে, তাহলে আলটিমেট ইকুয়েশনটা হবে কি? μ3 বাই V মাইনাস μ1 বাই U সমান μ2 মাইনাস μ1 বাই R1 প্লাস μ3 মাইনাস μ2 বাই R2। যদি ইনিশিয়াল মাধ্যমটা μ1 এবং অন্তিম মাধ্যমটা μ3 যদি এক হয়ে যায়, মানে বায়ু যদি কনসিডার করে নিই, তখন μ2টাকে μ ধরতে পারি, তখন এই সমীকরণটা কী হবে? তো ব্যাস μ3 জায়গায় 1, তাহলে 1 বাই V মাইনাস 1 বাই U সমান μ মাইনাস 1 বাই R1 প্লাস 1 মাইনাস μ বাই R2। এখানে μ মাইনাস 1 আছে, এখানে 1 মাইনাস μ আছে, তাহলে μ মাইনাস 1 যদি করা হয় তাহলে কমন চলে যাবে, তাই μ মাইনাস 1 করেছি আর লিখেছি 1 বাই V মাইনাস 1 বাই U সমান μ মাইনাস 1 ইন্টু 1 মাইনাস R1 1 বাই R1 মাইনাস 1 বাই R2। তো এটি হচ্ছে সমীকরণটি। কাজ আছে আরও, দাঁড়াও এখন 1 বাই V মাইনাস 1 বাই U লেন্সের ক্ষেত্রে F লিখতে পারি, তাহলে আমি বলতে পারি 1 বাই F সমান μ মাইনাস 1 ইন্টু 1 মাইনাস R1 মাইনাস 1 বাই R2। এভাবেও দেয় অনেক। এরপরে দুটো কেস আছে, পরীক্ষা যদি কিছু না দেয় তো আমাকে এখানে দিয়ে রাখতে হবে, যদি কোনো ধরনের তল না বলে। আর যদি প্রপার বলে দেয় যে উত্তল দুটি উভয় উত্তল প্রতিসারক তল, ঠিক আছে, আমি তো উভয় উত্তল ধরেই করেছি কিন্তু আমাকে সাইন বসাইনি,
পরীক্ষা যদি বলে দেয় যে উভয় উত্তল বা উভা বোতলের ক্ষেত্রে কী হবে, তো উভয় উত্তলের ক্ষেত্রে কী হবে, এভাবে ছিল না, এইদিকে টার 1 ছিল ওটা তো পজিটিভ, এদিকে টার 2 ছিল ওটা তো নেগেটিভ। তাহলে R2টা যদি নেগেটিভ হয়, R2টা যদি নেগেটিভ হয় তো এই সমীকরণটা নেগেটিভ বসিয়ে দেবো। তাহলে নেগেটিভ বসতে গেলে কী হবে, প্লাস। ওইটা লিখেছি R1 পজিটিভ, উভয় উত্তলের ক্ষেত্রে R1টা পজিটিভ হবে, R2টা নেগেটিভ হবে। তাহলে 1/v মাইনাস 1/u সমান কী হবে, মিউ মাইনাস 1 ইন্টু 1/R1 প্লাস 1/R2। আগে যদি সম উত্তল হয়, সম উত্তল মানে সমানভাবে উত্তল, তাহলে এই R1 আর R2টা আর হবে সমান হবে, দুটারই বক্রতা ব্যাসার্ধ। তাহলে সেক্ষেত্রে কী হবে সমীকরণটা, 1/v মাইনাস 1/u 1/v মাইনাস 1/u সমান 2/mu মাইনাস 1, কারণ এটাও আর এটাও আর, তাহলে 1/r প্লাস 1/r, তাহলে 2/r, 2/r মিউ মাইনাস 1। এই সমীকরণটাকে আমি লিখতে পারি 1/v মাইনাস 1/u সমান 1/f। তাহলে 1/f সমান কী হবে, মিউ মাইনাস 1 ইন্টু 2/r। তো এটা হচ্ছে লেন্স নির্মাতার সূত্র। কার ক্ষেত্রে, সম উত্তল লেন্সের ক্ষেত্রে। এটি হচ্ছে লেন্স নির্মাতার সূত্র। এটাকে 1/fও লিখতে পারি না, তো 1/f এর আকারও লিখে রাখিও তোমরা। 1/f সমান মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 প্লাস 1/r2। কার ক্ষেত্রে, উভয় উত্তলের ক্ষেত্রে। যদি নাম দিয়ে বলে দিই, যদি না বলে দেয় তো এখানে অবধি আমার অ্যান্সার শেষ। তখন আমাকে এখানে লিখতে হবে 1/f সমান, ওটা লেখাটাই ঠিক বেস্ট হবে, এর পরিবর্তে 1/f লেখা যেতে পারে না। তাহলে 1/f সমান মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তখন ওটা হবে পারফেক্ট, যদি কোনো মেনশন না থাকে যে উত্তল না অবতল। যদি উভয় উত্তল বলে দেয় তাহলে এখানে অবধি অ্যান্সার 1/f আকারে লিখে। যদি সম উত্তল বলে তাহলে এই যে এখানে করেছি এখানে তো অ্যান্সার। ঠিক তেমনি যদি উভা বোতল বলে দেয়, উভা বোতলের ক্ষেত্রে কী হবে, দুটাই অবতল, এইভাবে থাকবে। তাহলে R1টা নেগেটিভ হয়ে যাবে, আর যেটা R2 ছিল সেটা পজিটিভ হয়ে যাবে। কারণ প্রথম সারফেসটাই আমরা কি ধরি, প্রথম সারফেসটা আমরা R1 ধরি, প্রথম প্রতিসারক তল, আর দ্বিতীয়টা এইদিকে থাকে। তো ইয়ার প্রথমটা এইদিকেই এসে, তাহলে এর R1টা এইদিকে রইবে নেগেটিভ, ইয়ার বক্রতা কেন্দ্র এইদিকে রইবে, তাহলে এর বক্রতা ব্যাসার্ধটা পজিটিভ হবে। তাহলে উভা বোতলের ক্ষেত্রে R1টা নেগেটিভ, R2টা পজিটিভ। তাহলে R2টা যদি পজিটিভও হয়, পজিটিভ নেগেটিভ নেগেটিভে রয়ে গেল, R1টা নেগেটিভ তাহলে নেগেটিভ রয়ে গেল। তাহলে আমি কী করব, মাইনাস কমন নিয়ে নেব। তাই 1/v মাইনাস 1/u সমান মাইনাস কমন নিয়ে নিয়েছি মিউ মাইনাস 1, তাহলে এর ভিতরটা প্লাস হয়ে যাবে 1/r1 প্লাস 1/r2। এটা হচ্ছে উভা বোতল লেন্সের ক্ষেত্রে লেন্স নির্মাতার সূত্র। अगेन এটাকে আমি 1/fও লিখতে পারি। তাহলে 1/f সমান মাইনাস মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 প্লাস 1/r2। এটা হচ্ছে উভা বোতল লেন্সের ক্ষেত্রে লেন্স নির্মাতার সূত্র। যদি সমাবতল হয় মানে সমানভাবে অবতল, তাহলে R1 সমান R2 সমান R হবে। তাহলে আমরা কি লিখব, 1/v মাইনাস 1/u সমান মাইনাস মিউ মাইনাস 1 ইন্টু 1/r প্লাস 1/r মানে 2/r। अगेन এটাকে আমি f এর আকারও লিখতে পারি। তাহলে 1/f সমান মাইনাস মিউ মাইনাস 1 ইন্টু 2/r। তো এটা হচ্ছে লেন্স নির্মাতার সূত্র সমাবতলের ক্ষেত্রে। লেন্স নির্মাতার সূত্র উভা বোতলের ক্ষেত্রে যদি কোনো মেনশন না থাকে তো এখানেই অ্যান্সার। তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, এটা পরীক্ষা জিজ্ঞাসা করে লেন্স নির্মাতার সূত্রটা লিখতে বলে, স্পেসিফিক কোনো লেন্সের ক্ষেত্রে বলে দেবে, হয় উভোত্তল বা সমউত্তল, হয় উভাবোতল বা সমাবোতল। ঠিক আছে, তো এবার তোমার করতে হবে। চলো নেক্সট। প্রমাণ করো বায়ু অপেক্ষা কোনো ঘনত্বর মাধ্যমে, একটা জলে কাঁচের লেন্স রাখলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আমি তোমাদেরকে আগেই বলেছি যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বর্ণের উপর নির্ভরশীল, মানে ল্যামডা আপতিত আলোর বর্ণের উপর নির্ভরশীল, এবং লেন্সের ফোকাস দূরত্ব তোমার মাধ্যমের উপর নির্ভরশীল। তাই মনে করি লেন্স যখন বায়ু মাধ্যমে ছিল তখন আমার ফোকাস দৈর্ঘ্য কী ছিল, লেন্স নির্মাতা সূত্রটা লিখেছি 1/f a মানে এয়ার, mug মাইনাস 1 ইন্টু 1 মাইনাস r1/r2। যখন লেন্সটি কোথায় ছিল, বায়ু মাধ্যমে ছিল, তখন এইটা ছিল আর ফোকাসটা, মানে লেন্স নির্মাতা সূত্র তখন এইটা ছিল।
যখন ওই লেন্সটিকে জলে রাখা হবে, নিমজ্জিত করা হবে, তখন ওর ফোকাসটা এইভাবে হবে। এবার তোমার মাথায় প্রশ্ন আসবে যে স্যার MUG কেন লিখেছেন? বায়ুতে রাখলে কী হবে? বস্তুটি বায়ু থেকে আলোক রশ্মি নির্গত হবে, লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণ হবে, তবে তো এইভাবে ফিনোমেনাটা ঘটছিল না। কিন্তু যদি জলে রাখা হয় বস্তুটাকে, তাই আলোক রশ্মি কোথা থেকে আসবে? বস্তুটা কোথা থাকবে? জলে থাকবে, তাহলে ওয়াটার মিউজি হবে না, তাই ওয়াটার মিউজি লিখেছি। দুটো সমীকরণকে ভাগ করে দিয়েছি, 1/FA/1/FW, তাহলে 1/FA/1/FW বোথ সাইডে কেটে যাবে, তাহলে পড়ে যাবে MUG -1 ওয়াটার মিউজি -1, তাহলে MUG -1 ওয়াটার মিউজি -1। যেহেতু আমরা জানি এটা কি ওঠে, এটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, জলের সাপেক্ষে কাঁচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান একের চেয়ে কম হয় যদি বায়ু মাধ্যম না থাকে, কিন্তু বায়ু মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্কই পরম প্রতিসরাঙ্ক, আর পরম প্রতিসরাঙ্কের মান বেশি হয়। তাহলে এয়ার মিউজিটা বেশি কার কম্প্যারিজনে? ওয়াটার মিউজির কম্প্যারিজনে। তুমি ডেটাও চেক করে নিতে পারো। তাহলে যদি এটা বেশি হয়, তাহলে এখানেও -F করে দিলি, এখানেও -F করে দিলি, তাই আমি লিখতে পারি ওয়াটার মিউজি -1 ইজ লেস দেন এয়ার মিউজি -1। এবার তুমি বোঝো, ওয়াটার মিউজি -1টা ছোটো, MUG -1টা বড়, তাহলে এটা বড়, এটা ছোটো। একটা বড় জিনিসকে ভাগ করবো ছোটো দিয়ে, তাহলে ওর মানটা কী হবে? একের থেকে বেশি হবে না একের থেকে কম হবে? একের থেকে বেশি হবে। তাই আমি লিখেছি FW/FA, FW/FA which is greater than 1। যদি গ্রেটার দেন 1 হয়, তার মানে কী হচ্ছে? FW greater than FA, অর্থাৎ ওই লেন্সটির ফোকাস দৈর্ঘ্য দেখো ঘন মাধ্যমে রাখলাম, বেড়ে গেল। তো লেন্সকে যে মাধ্যমে রাখা আছে, ওর থেকে যদি কোনো ঘন মাধ্যমে লেন্সকে রাখা হয়, বর্তমানে যেখানে রাখা আছে ওর রেসপেক্টে যদি কোনো ঘন মাধ্যমে রাখা হয়, তো লেন্সের ফোকাস দূরত্ব বৃদ্ধি পাবে। প্রমাণিত হয়ে গেল। এটা পরীক্ষা জিজ্ঞেস করে কিন্তু, ঠিক আছে। এখন আছে সমকক্ষভাবে রাখা দুটি পাতলা লেন্সের সমবায়ের তুল্যাঙ্ক প্রকাশ। সমকক্ষভাবে রাখা দুটি পাতলা লেন্সের সমবায়ের তুল্যাঙ্ক প্রকাশ। সমঅক্ষ মানে একই অক্ষ বরাবর। যদি এই লেন্সটার প্রিন্সিপাল এক্সিস এইটা হয়, তাহলে এই লেন্সটারও প্রিন্সিপাল এক্সিস ওইটাই হবে, এটা হলো সমঅক্ষ। দুটি পাতলা লেন্সের সমবায়ের তুল্যাঙ্ক প্রকাশ। যেমন রোধের সমবায় ছিল, যেমন তোমার ধারকের সমবায় ছিল, ঠিক তেমনি লেন্সের সমবায়। তো দুটি লেন্স নেওয়া হয়েছে, দুটি লেন্স 1 লেন্স 2 এইভাবে জড়িত ওরা। এখন এদিক থেকে অসীম থেকে আলোক রশ্মি আসছে, প্যারালাল রেস অসীম থেকে আসছে ধারণা করা যেতে পারে। অসীম থেকে আসার পর যদি দ্বিতীয় লেন্সটা না থাকতো, তাহলে আলোক রশ্মি সোজা এভাবে কনভার্জ হয়ে সব জায়গাতে মিলত, কিন্তু লেন্সটি থাকার ফলে আলোক রশ্মি এখানে মিলিত হচ্ছে। তাহলে যদি আমি স্পেসিফিক দ্বিতীয় নম্বর লেন্সটার ক্ষেত্রে লেন্সের সূত্র লাগাই, তাহলে কী লিখব? 1/V - 1/U = 1/F সমীকরণটা। এই স্পেসিফিক ঘটনাটার জন্য কী হবে? 1/V - 1/U, 1/U এর জায়গায় F1 কেন লিখলাম? 1/U এর জায়গায় F1 কেন লিখলাম? আর 1/F এর জায়গায় 1/F2 লিখেছি, কারণ লেন্স 2 এর আলোচনা করছি, তাহলে ওর ফোকাসটা একটু হবে। 1/U এর জায়গায় F1 কেন লিখলাম? কারণ আমরা জানতাম যদি আলোক রশ্মি অসীম থেকে আসছে, তো কোথায় তৈরি করবে? ফোকাসে। কার রেসপেক্টে? এই লেন্সটার রেসপেক্টে, ফোকাসে প্রতিবিম্ব হবে। অসীম থেকে বস্তু দিয়ে আসা কোথায় তৈরি? ফোকাসে। তাই এই দূরত্বটা প্রথম লেন্সটার ফোকাস। তাই ইউ এর জায়গায় কি লিখেছি আমি? F1। তুমি লেন্স 1 এর সমীকরণটা বোঝাতে পারো লেন্স 1 এর ক্ষেত্রে 1/V - 1/U = 1/F। ঠিক আছে, তাহলে 1/V জানি না, 1/U কোথা থেকে আসছে? আলোক রশ্মি ইনফিনিটি থেকে, 1/F1। তাহলে 1/V, এটা তো 0 = 1/F, তাই না? তাহলে V = F1। প্রথম লেন্সের ক্ষেত্রে V = কি হলো? F1। এই প্রথম লেন্সের ক্ষেত্রে যেটা V = F1 মানে এই দূরত্বটা,
এইটাই দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে অসৎ বস্তু দূরত্ব, মিলিত হতো, তাই না? যদি এটা না থাকতো তাহলে এখানে মিলিত হতো, তাহলে থাকার ফলে এখানে মিলিত হয়েছে, তাহলে দ্বিতীয় লেন্সের রেসপেক্টে বস্তু দেখতে পাবো নাই, তাহলে দ্বিতীয় লেন্সের রেসপেক্টে বস্তুটা অসৎ, তাহলে যদি অসৎ হয় তাহলে অসৎ দূরত্বটাই মাপা হবে, তাই আমরা এই দূরত্বটা মাপছি। ঠিক আছে, তাই ভি সমান যেটা F1 হলো দ্বিতীয়র ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে অসৎ বস্তু দূরত্ব ওইটাই হবে ইউ সমান F1, তাহলে ইউ সমান F1 লিখেছি, 1/u এর জায়গায় F1, তাহলে 1/v সমান 1/f1 প্লাস 1/f2। তখন আলটিমেট লেন্সের সমীকরণটি, লেন্সের তুল্যাঙ্ক ফোকাসের সমীকরণ হচ্ছে এটি, 1/f সমান 1/f1 প্লাস 1/f2। তোমাকে এই সমীকরণটা মনে রাখতে হবে তুল্যাঙ্ক ফোকাসের। দুটি লেন্স আছে তাই এইটা রয়েছে, যদি তিনটি রইতো তাহলে 1/f3, 1/f সমান 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3, আর যদি আরও থাকে তাহলে এভাবেই চলবে। এটা হচ্ছে লেন্সের তুল্যাঙ্ক ফোকাস, তুল্য ফোকাস, যেমন আমরা তুল্য রোধ, তুল্য ধারক করতে পারবো, ঠিক তেমনি সমীকরণটা মনে রাখলেই হবে, ডিরাইভ করতে দেয় না। সংলগ্ন লেন্স দুটির একটি উত্তল অপরটি অবতল হলে, আপনি তো দুটোই ড্র করেছিলেন, দুটোই উত্তল আগেরটাতে, তাই না? সংলগ্ন লেন্স দুটির একটি উত্তল অপরটি যদি অবতল হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, একটি যদি উত্তল হয় তার ফোকাস দূরত্ব পজিটিভ, আর যদি অবতল হয় তার ফোকাস দূরত্ব নেগেটিভ, তাহলে 1/f সমান কী হবে, 1/f1 মাইনাস 1/f2, তাহলে f সমান কী হবে, f সমান হবে f1 f2 মাইনাস f2 মাইনাস f1। একটা ঘটনা জিজ্ঞাসা করে, ঠিক আছে? লেন্স দুটির আলোক কেন্দ্রের দূরত্ব, লেন্স দুটির আলোক কেন্দ্রের দূরত্ব যদি a হয়, নেক্সট তো আমরা এখানে যে আলোচনা করেছিলাম, এখানে যে আলোচনা করেছিলাম সেখানে কী দেখেছিলাম, লেন্স দুটির আলোক কেন্দ্র একই পয়েন্টে রয়েছে, সাধারণ আলোক কেন্দ্র, ইয়ার আলোক কেন্দ্র এখানে থাকা দরকার, ইয়ার আলোক কেন্দ্র এখানে থাকা দরকার, কিন্তু লেন্স দুটি এতই পাতলা যে এদের আলোক কেন্দ্রের মধ্যে দূরত্ব খুবই কম, তাই এদের একটা সাধারণ আলোক কেন্দ্র হিসাবে আমি ক্যালকুলেশন করেছি, ঠিক আছে? সাধারণ আলোক কেন্দ্র, কিন্তু যদি লেন্স দুটো একটু ডিস্টেন্সে হয়, একটু মোটা হয়, তাহলে আলোক কেন্দ্র একটা বিন্দুতে থাকবে না, এইটার ক্ষেত্রে এটা সাধারণ আলোক কেন্দ্র, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা লেন্স দুটোর মধ্যে দূরত্বটা রাখতে হবে, একবার দাঁড়াও, তাহলে সেক্ষেত্রে লেন্স দুটির মধ্যে আলোক কেন্দ্রের দূরত্ব যদি হয় তাহলে সমীকরণটা কী হবে, তুল্য ফোকাসে 1/f সমান 1/f1 প্লাস 1/f2 মাইনাস a/f1 f2। তো এই যে তিনটা ঘটনা আলোচনা করলাম, এই তিনটা ঘটনার সমীকরণ তোমাকে মনে রাখতে হবে, তাহলে তোমার কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে? তুল্যাঙ্ক ফোকাসের ফর্মুলা 1/f সমান 1/f1 প্লাস 1/f2 যদি তাদের সাধারণ আলোক কেন্দ্র থাকে, মানে দুটারই আলোক কেন্দ্র এক। যদি আলোক কেন্দ্রের মধ্যে দূরত্ব কিছু থাকে তখন হয় যে এইটা 1/f সমান 1/f1 প্লাস 1/f2 মাইনাস a/f1 f2। যদি একটি উত্তল একটি অবতল হয়, যদি একটি উত্তল আর অবতল হয় তাহলে সেক্ষেত্রে f সমান f1 f2 মাইনাস f1 f2 বাই f2 মাইনাস f1, ঠিক আছে? এরপর উত্তল লেন্সে সৎ প্রতিবিম্ব গঠন সম্পর্কিত আলোচনা, খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, এখান থেকে প্রতি বছর একটা না একটা পাঁচটা আছে, খুবই সহজ আছে। লক্ষ্যবস্তু, প্রথম রাখুন লক্ষ্যবস্তু ও পর্দা স্থির, লক্ষ্যবস্তু ও পর্দা স্থির রেখে, কাকে স্থির রাখতে হবে, বস্তুটাকে আর পর্দাটাকে স্থির রাখতে হবে। ওদের মাঝখানে একটি উত্তল লেন্সকে এমন অবস্থানে বসানো যায় যাতে প্রত্যেকটি অবস্থানে পর্দার উপর লক্ষ্যবস্তুর একটি করে স্পষ্ট প্রতিবিম্ব গঠন হয়। তো সেই দুটি অবস্থান কি আমাকে এটা বার করতে বলবে। লক্ষ্যবস্তু আর পর্দা, স্ক্রিন মানে পর্দা, বস্তু এখানে রেখেছি, এদের দুটির মাঝখানে এদের দূরত্ব স্থির রেখে, এদের ফিক্স, এটা চেঞ্জ হবে না, যদি 50 সেন্টিমিটার 50 সেন্টিমিটারই, এদের মাঝখানে আমি কী করবো, এই লেন্সটাকে সরাবো, কোনো সময় এইদিকে কোনো সময় এইদিকে। তো আমাকে এমন দুটা অবস্থান বাইর করতে হবে কার, লেন্সের,
আমাকে লেন্সের এমন দুটি অবস্থান বার করতে হবে যে দুটি অবস্থানের জন্য হয়তো লেন্সটা এখানে সরাচ্ছি, তখন দেখলাম যে এখানে প্রতিবিম্ব পাওয়া গেল, এই একটা অবস্থান মানা হবে। লেন্সটাকে এ দিয়ে সরিয়েছি, তখন দেখবে যে পর্দায় প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে, তখন ওইখানে একটা অবস্থান মানা হবে। তো এভাবে লেন্সের দুটি অবস্থানের জন্য যাতে পর্দায় প্রতিবিম্ব যেটা পাওয়া যাবে সেটা যেন স্পষ্ট হয়, তো সেই দুটি অবস্থানকে আমরা বার করতে হবে এবং ওর শর্ত কী। তো তাই ধরে নিয়েছি একটা লেন্স নেওয়া হয়েছে, একটা বস্তু আছে, স্ক্রিন আছে, দেখতে বস্তু থেকে লেন্সের দূরত্ব ইউ, আবার লেন্স থেকে যেখানে স্ক্রিন ওখানে প্রতিবিম্ব তৈরি হবে গেলে ওর দূরত্ব ভি, লেন্সের ফোকাস এফ, আলোক কেন্দ্র ও। যেহেতু আপনি প্রশ্নে বলা আছে লক্ষ্যবস্তু আর পর্দার দূরত্ব স্থির, তার মানে দূরত্বটা স্থির। যদি এই দূরত্বটা স্থির হয়, এই দূরত্বটা কী নিয়ে গঠিত হচ্ছে, ভি এবং ইউ, তাহলে ভি প্লাস ইউ সমান ডি, ডিস্টেন্স বিটুইন অবজেক্ট অ্যান্ড স্ক্রিন, যেটা কনস্ট্যান্ট। চল দেখা যাক, তাহলে ডি সমান যদি ইউ প্লাস ভি হয় তাহলে ভি সমান কী হবে, ডি মাইনাস ইউ। তাহলে লেন্সের সমীকরণ আমরা জানি 1/v মাইনাস 1/u সমান 1/f। তাহলে ভি এর জায়গায় যদি ডি মাইনাস ইউ, প্লাস 1/u, এবার প্লাস 1/u কেন হয়ে গেল, কারণ অবজেক্টটা কোন সাইডে রয়েছে, কনভেনশনালি এক্স ডেস অ্যাক্সিসে, নেগেটিভ এক্স অ্যাক্সিসে, তাহলে মাইনাস ইউ। তাহলে যদি মাইনাস ইউ হয় তাহলে মাইনাস মাইনাস প্লাস 1/u সমান 1/f। এবার সিম্পলি এদের ভগ্নাংশে যোগ করা হয়েছে, যোগ করতে গেলে সমীকরণটা আসবে, এটাকে রিপ্লেস করে এদিকে নিয়ে যাওয়া হয়েছে, দেন ক্রস মাল্টিপ্লাই, কোণাকুণি গুণ, তো ডিএফ ইকুয়ালস টু, দেখো এ ইউ আর ইউ কেটে যাবে, তাহলে ডিএফ ইকুয়ালস টু ডিইউ মাইনাস ইউ স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে আসা হয়েছে, তাহলে ইউ স্কোয়ার মাইনাস ডিইউ প্লাস ডিএফ সমান 0। এটা একটা দ্বিঘাত সমীকরণের মতো, আর এই দ্বিঘাত সমীকরণের সমাধান যদি আমরা বার করতে হয় তাহলে আমার কার প্রয়োজন হবে, শ্রীধরাচার্য। তো আমি শ্রীধরাচার্যের সূত্র লাগিয়েছি। শ্রীধরাচার্যের সূত্র কী ওঠে, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a। যদি সমীকরণটা এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান যদি 0 হয়, তো শ্রীধরাচার্যের সূত্র অনুযায়ী এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a, ওইটাই লাগানো হয়েছে। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a যদি লাগানো হয় এই সমীকরণটার উপরে, তাহলে এই সমীকরণটা দেখতে কিছু এরকম, দুটো অবস্থান প্লাস মাইনাস আছে, তো প্লাসের জন্য একটা, মাইনাস রয়েছে তাহলে মাইনাসের জন্য একটা, ঠিক আছে, বোঝা গেল। একটু মনে রাখবে এই দুটি অবস্থান ওঠে যেটার জন্য পর্দায় স্পষ্ট প্রতিবিম্ব পাওয়া যাবে, এবং কোন শর্তে পাওয়া যাবে, দুটি অবস্থান তো বার করে দিলাম, এবার হচ্ছে কোন শর্তে পাওয়া যাবে, শর্তটাকে যদি খুঁজে বার করতে হয় তাহলে আমাকে আবার যেতে হবে। তাহলে u1 সমান দেখলাম, u1 সমান ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস 4df/2 ছিল, আর u2 সমান ছিল ডি মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4df/2, তাই না। তো যদি ডি স্কোয়ার গ্রেটার দেন 4df হয়, এই ভিতরের পার্টটাই তো নিয়ামক, তোমরা পড়েছো দ্বিঘাত সমীকরণে, নিয়ামক ইন্ডিকেটর কী হবে না হবে। তো যদি ডি স্কোয়ার এ মানটা গ্রেটার দেন এইটা হয়ে যায়, তাহলে বলতে পারি ডি গ্রেটার দেন 4 পাবো, অর্থাৎ বস্তু আর স্ক্রিনে যেটা দূরত্ব সেটা লেন্সের ফোকাস দূরত্বের চেয়ে 4 গুণের চেয়ে বেশি হওয়া দরকার। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, u1 ও u2 বাস্তব ও রিয়েল হবে, বাস্তব ও পৃথক হবে। কারণ দেখো যদি এটা পজিটিভ হয়, ডি স্কোয়ারটা গ্রেটার দেন 4df হয়, তাহলে এই যে ভ্যালুটা আমি পাচ্ছি রুটের ভিতরে সেটা পজিটিভ ভ্যালু পাওয়া যাবে। তাহলে ডি প্লাস সামথিং/2, ডি মাইনাস সামথিং/2, মানে u1 আর u2 দুটো বাস্তব মান তো পাওয়া যাবে, আর দুটো আলাদা হবে, দুটো এক হবে না। তাহলে শর্তটা কি, কোন শর্তে, লক্ষ্যবস্তু আর স্ক্রিনকে স্থির রেখে লেন্সটাকে মাঝখানে লেন্সকে সরাবো, তাহলে কোন শর্তে পর্দায় দুটি স্পষ্ট প্রতিবিম্ব পাওয়া যাবে লেন্সের দুটি অবস্থানের জন্য, শর্তটা হচ্ছে এটা, বস্তু আর পর্দার যেটা দূরত্ব সেটা লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণের চেয়ে বেশি হতে হবে।
তবেই ওই দুটি যে প্রশ্নটা আপনি দিচ্ছেন সেটা সম্ভব, তবেই u1 এর মানে এইটা আর u2 মানে এইটা রিয়েল আর ডিফারেন্ট হবে। কেস 2, যদি ডি স্কোয়ার গ্রেটার দেন 4df হয় তখন কী হবে? ডি স্কোয়ার গ্রেটার দেন 4df হয় তাহলে ডি সমান 4f হবে। এবার ডি সমান যদি 4f হয়, ডি সমান যদি 4f হয় মানে ডি স্কোয়ার সমান 4df, তাহলে ডি স্কোয়ার যদি আমি 4df লিখতে পারি, তাহলে 4df মাইনাস 4df মানে 0। ঠিক তেমনি নিচেরটা 4df মাইনাস 4df মানে 0, তাহলে d প্লাস 0/2 মানে d/2, d প্লাস এই পুরো পার্টটা 0/2 তারপরে d/2, d মাইনাস 0/2 তার মানে d/2, তার মানে u1 আর u2 তো সমান হয়ে যাচ্ছে। তাই লিখেছি দেখো, যদি এই ঘটনাটা ঘটে তাহলে u1 সমান u2 সমান d/2 হবে। একই হবে, এক্ষেত্রে একটি অবস্থান পাওয়া যাবে, এক্ষেত্রে একটাই অবস্থান পাওয়া যাবে, দুটি অবস্থান পাওয়া যাবে না। কেস 3, যদি ডি স্কোয়ার লেস দেন 4df হয়, ডি স্কোয়ার লেস দেন 4df মানে ডি স্কোয়ারের মানটা কম হবে ইয়ার তুলনায়, ডি স্কোয়ারের মানটা যদি কম হয় এর তুলনায় তাহলে এই মানটা বেশি হবে, তাহলে আয়োটা এসে যাবে ওখানে, কমপ্লেক্স জটিল রাশি এসে যাবে। ডি স্কোয়ারের মানটা যদি কম হয় ইয়ার তুলনায় মাইনাস 4df, মাইনাসের মানটা বেশি রুট ওভার ভেতরে, তাহলে জটিল রাশি কমপ্লেক্স না হবে, তাহলে ওটা কাল্পনিক হবে। তাহলে ডি স্কোয়ার গ্রেটার দেন, ডি স্কোয়ার যদি লেস দেন 4df হয় তাহলে u1 এবং u2 কাল্পনিক হবে, রিয়েল হবে না। বোঝা গেল? প্রথমে তোমার দুটি অবস্থান বার করতে হবে, যেটা খুবই সহজ। তারপর জিজ্ঞাসা করতে পারে কোন শর্ত হতে পারে, তো কোন শর্ত হতে গেলে তো এটা বলে দিলাম যে বস্তু আর যেটা পর্দা, বস্তু আর পর্দা যেটা দূরত্ব সেটা লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণের চেয়ে বেশি হতে হবে, তবে দুটি পজিশন পাওয়া যাবে। আর যদি না হয় স্যার, যদি ডি স্কোয়ার সমান 4df হয় তাহলে সেক্ষেত্রে একটি অবস্থান পাওয়া যাবে, দুটি অবস্থান পাওয়া যাবে না। আর 3 নম্বরটাতে দেখতে পাচ্ছ কাল্পনিক দাঁড়াবে। এরপরে আছে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় প্রতিবিম্ব গঠিত হলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য f সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d, এটা প্রমাণ করতে বলে। f সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d, এফটা জানি লেন্সের ফোকাস দূরত্ব, আমরা ডিটা জানি বস্তু এবং পর্দার মধ্যে যেটা দূরত্ব সেটা ডি কনস্ট্যান্ট, এক্সটা আননোন তো লেখা, তাই পরিচয় দিয়ে নেওয়া হয়েছে, যেখানে এক্স হলো লেন্সের দুটি অবস্থানের মধ্যে দূরত্ব, লেন্সের দুটি অবস্থান, লেন্সের কটি অবস্থান পাওয়া যাবে? দুটি, u1 আর u2, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ u1 মাইনাস u2, এটা হচ্ছে এক্স। এই যে লেখা আছে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় প্রতিবিম্ব গঠিত হলে প্রমাণ করো লেন্সের ফোকাস দৈর্ঘ্য f সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d, যেখানে এক্স হলো লেন্সের দুটি অবস্থানের মধ্যে দূরত্ব, একটি অবস্থান u1 একটি u2, তাহলে এদের মধ্যে দূরত্ব যেটা সেটাই এক্স। তো আমরা তো জানি u1 এর মানে এটা ওঠে, এটা পুরো u1, আর u2 মানে এটা ওঠে, তাই না? যেহেতু মাইনাস খুলে দিয়েছি তাহলে ভিতরে প্লাস হয়ে গেছে, তাহলে u1 মাইনাস u2 মানটা বসাতে গেলে এসে যাবে এটা d/2 মাইনাস d/2 কেটে যাবে, তাহলে x সমান কী হয়ে গেল? x সমান রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df, স্কোয়ারিং করে দিয়েছি বোথ সাইডে, স্কোয়ার সমান কী হবে? এক্স স্কোয়ার সমান ডি স্কোয়ার মাইনাস 4df, তাহলে 4df সমান কী হবে? ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে f সমান কী হবে? ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d, প্রমাণিত। ব্যাস এইটুকুর কাজ, এমনি ছোটো ছোটো প্রশ্ন পড়ে যাবে। প্রশ্ন নম্বর 2 হয়ে গেল। প্রশ্ন নম্বর 3, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় দুটি প্রতিবিম্ব পাওয়া গেলে প্রমাণ করতে হবে u1 সমান v2, মানে প্রথম অবস্থানটার জন্য যে দূরত্বটা সেটা দ্বিতীয় অবস্থানের জন্য প্রতিবিম্বের দূরত্ব, আর প্রথমটার জন্য যেটা প্রতিবিম্বের দূরত্ব সেটাই দ্বিতীয়টার জন্য কি বলে? বস্তু দূরত্ব, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা তো এটা জানি যে ইউ দূরত্বটা বস্তু আর পর্দার মধ্যে যেটা দূরত্ব যেটা ফিক্স বলে সেটা ডি সমান কি হয়? ইউ প্লাস ভি হয়। তো লেন্সের প্রথম অবস্থানের জন্য এটা u1 এটা v1 হবে, আর লেন্সের দ্বিতীয় অবস্থানের জন্য এটা u2 এটা v2 হবে, বাট ডিস্টেন্সটা তো কনস্ট্যান্ট থাকবে, তাই u1 প্লাস v1 সমান d, দ্বিতীয় অবস্থানের জন্য u2 প্লাস v2 সমান d। এখান থেকে আমি কী বার করবো? v1, যদি v1 বার করি তাহলে কী হবে? d মাইনাস u1, u1 এর মান আমার জানা আছে, ওই মানটাই বসিয়েছি, জাস্ট সিম্পল একটা ক্যালকুলেশন করেছি,
ক্যালকুলেশন করে দেখলাম এ মানটা আসছে ডি মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4 ডিএ, যেটা অ্যাকচুয়ালি ইউ2 এ ওটা, তাহলে V1 সমান ইউ2 প্রমাণ হয়ে গেছে। ঠিক সিমিলারলি V2 যদি বার করি তাহলে ডি মাইনাস ইউ2 হবে, ইউ2র মান আমার জানা আছে, এই যে এটাকে সিম্পল ক্যালকুলেশন যদি করি তাহলে এই মানটা আসবে, আর এই মানটা কী বটে, এই মানটা আমার U1 বটে, তাহলে V2 সমান U1 প্রমাণিত, V1 সমান U2 প্রমাণিত, আর V2 সমান U1 প্রমাণিত। ঠিক আছে, এরপর আসি 4। লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য, দেখো বারবার একই স্টেটমেন্ট আছে, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্ব পাওয়া গেলে, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্ব দুটির আকার, প্রথম ক্ষেত্রে আকার হচ্ছে প্রতিবিম্বের আকার ইমেজ I1, দ্বিতীয় ক্ষেত্রে ইমেজ D1, D2, প্রথম ক্ষেত্রে ইমেজ D1, দ্বিতীয় ক্ষেত্রে ইমেজ D2 হলে প্রমাণ করো বস্তুর আকার D সমান √D1/D2। তার মানে ডিটা হচ্ছে বস্তুর আকার, অবজেক্ট। অনেক সময় এটাকে এইভাবে দেই, অবজেক্ট সমান √I1/I2, এইভাবেও দিয়ে দেয় আকার প্রমাণ করো, এটা অবজেক্ট ওঠে, অবজেক্টের আকার, যেটা এখন বস্তুর আকার D ওঠে। আর তখন এটা I1/I2 দিই, প্রথম কেসের জন্য ইমেজ, দ্বিতীয় কেসের জন্য ইমেজ, প্রথম অবস্থানের জন্য ইমেজ, দ্বিতীয় অবস্থানের জন্য ইমেজ, এখন এটা D1 D2 আকারে আছে। তাহলে প্রথম অবস্থানের ক্ষেত্রে আমি কি লিখতে পারি, M1 সমান D1/D, ফর্মুলা তো তাই বলে, ইমেজের ফর্মুলা কি ম্যাগনিফিকেশনের, M সমান ইমেজ বাই অবজেক্ট ইকুয়ালস টু V/U লেন্সের ক্ষেত্রে। তাহলে ইমেজ কি প্রথম অবস্থানের জন্য D1, তাহলে D1, অবজেক্ট কি D, তাই D, তাহলে M1 সমান D1/D সমান V/U হয়, তাহলে প্রথম অবস্থানের জন্য V1, সেকেন্ড অবস্থানের জন্য U1, V1 আর U1 হাটাও, এটা করার কোনো প্রয়োজন নেই, কাটি এখানে। ঠিক তেমনি অনুরূপে দ্বিতীয় অবস্থানের জন্য কী হবে, দ্বিতীয় অবস্থানের জন্য এই ঘটনাটা হবে M2 সমান D2/D সমান V2/U2। তো যদি দুটোকে গুণ করে দেওয়া হয় তাহলে M1 × M2 সমান কি লিখতে পারি, D1/D গুণিত D2/D, তাহলে D1 D2/D স্কোয়ার হয়ে যাবে, V1/U1 এর V2/U2 গুণ করব, তাই না, এই যে এটা সরো, এই লাইনটা একই জিনিস, এই লাইনটা এখানে লেখা হয়েছে V1/U1 × V2/U1, তাই তো। এর পরিবর্তে আমি এটা লিখে নিই, V1/U1 আছে না, তো এটা লিখে দিই, মনে করো এই লাইনটা নেই, এটা প্রয়োজন নয়, যদি প্রয়োজন হয় এই লেংথি হোক, অন্য দিকে প্রমাণ করলে একটু লেংথি হোক, আমি চট জলদি প্রমাণ করার চেষ্টা করছি। তা D1 × D2/D স্কোয়ার, তাহলে এই মানটা জানি D1/D সমান V1/U1, V1/U1, D2/D সমান V2/U2, D2/D সমান V2/U2। কিছুক্ষণ আগে আপনি প্রমাণ করলেন, কি প্রমাণ করলাম, এই যে V1 এর মানটা U2 বটে আর V2 এর মানটা U1 বটে। যদি এখানে এই সমীকরণটা আমি লাগাই, দেখো V1 এর মানটা V1 এ লিখেছি, U1 এর মানটা V2 লিখে দিয়েছি, V2 এর জায়গায় V2 লিখেছি, কিন্তু U2 এর জায়গায় V1 লিখেছি, এবার এটা কাটান যাবে, তখন 1 পড়ে রইবে, তাহলে D1 × D2 এদিকে চলে যাবে D স্কোয়ার, তাহলে D স্কোয়ার সমান D1 × D2, তাহলে D সমান √D1 × D2, যেটা সহজ হবে। দেখো প্রত্যেকটা কেসে ওটা থাকবে, লেন্সের দুটি ভিন্ন অবস্থান, প্রতিবিম্বের বিবর্ধন যদি M1 আর M2 হয়, প্রথম কেসে বিবর্ধন M1, দ্বিতীয় কেসে বিবর্ধন যদি M2 হয়, তাহলে প্রমাণ করো লেন্সের যেটা ফোকাস দূরত্ব F সমান সেটা হবে x/M2 - M1। আগেন এক্সটা কি ওঠে, অবস্থান দুটির দূরত্ব। তাহলে প্রথম অবস্থানের জন্য 1/V1 + 1/U1 = 1/F। স্যার লেন্স তো মাইনাস তো হয়, কিন্তু বস্তুটা তো বাঁ দিকে আছে, তো প্লাস করে লিখেছি 1/V1 + 1/U1 = 1/F। V1 দ্বারা গুণ করেছি, তাহলে 1 + V1/U1 = V1/F। V1/U1 মানে কি M1, তাহলে 1 + M1 = V1/F। ঠিক তেমনি অনুরূপে দ্বিতীয় অবস্থানের জন্য বার করেছি 1/V2 + 1/U2 = 1/F। V2 দ্বারা গুণ করে দেবো, তাহলে V2 দ্বারা গুণ করলে 1 + V2/U2 = V2/U2 মানে দ্বিতীয় কেসের বিবর্তন, তাহলে 1 + M2
সমান v2/f। এই দুটো সমীকরণকে আমি কী করবো, বিয়োগ করে দেবো। কেন বিয়োগ করব? কারণ আমার এই জায়গাটা দেখার আছে, প্রমাণ করতে বলেছে f সমান x/m2 - m1। তোমাকে কোনো রকম করে m2 - m1 আনতে হবে। তাহলে m2 - m1 যদি আনতে হয়, তাহলে আমি 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে দেবো। যদি বিয়োগ করে দিই তাহলে হবে কি, 1 + m2 - 1 - m1, এক এক কেটে যাবে, সমান v2/f - v1/f। যেটা আছে v2/f - v1/f, f কমন নিয়েছি, v2 - v1, তাহলে 1/f সমান এটা। তাহলে f সমান কি হবে, v2/v1 বাই m2 - m1। কিছুক্ষণ আগে প্রমাণ করলাম v2 মানে u1, v1 মানে u2। তাহলে লিখতে পারি u1 - u2, আর u1 - u2 মানে তো x, তো প্রমাণিত। নেক্সট আসছে লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায়? লেন্সের ক্ষমতা বলতে একটি লেন্স আলোক রশ্মিকে, সমান্তরাল আলোক রশ্মিকে কতটা অপসারী বা কতটা অভিসারী করতে পারছে, সেটি লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা বলতে বোঝায় সমান্তরাল আলোক রশ্মিকে ওই লেন্স কত অপসারী এবং কত অভিসারীতে কনভার্ট করছে। ঠিক আছে, লেন্সের ক্ষমতাকে পি দ্বারা লেখা হবে, পাওয়ার সমান 1/ফোকাস। মনে রাখবে এটা, লেন্সের ক্ষমতা সমান 1/ফোকাস দৈর্ঘ্য। তাহলে লেন্সের ক্ষমতার একক কী হবে, 1/ফোকাসের একক, ফোকাসের একক সেন্টিমিটার হয়ে নিচে, তাহলে সেন্টিমিটার -1 সিজিএস। এসআই করলে মিটার, তো মিটার টু দি পাওয়ার -1। এই মিটার টু দি পাওয়ার -1টাকে আমরা ডায়োপ্টার, নতুন। ঠিক আছে, লেন্সের সমবায়ের ক্ষমতা। লেন্সের সমবায়ের তুল্য ফোকাস পড়লাম না আগে, লেন্সের সমবায়ের একক ক্ষমতা পড়বে। তো তুল্য ফোকাসের ফর্মুলা আমরা জানি, যদি সাধারণ আলোক কেন্দ্র থাকে 1/f সমান 1/f1 + 1/f2। আপনি বললেন এখন যে 1/ফোকাল লেন্থ ইকুয়ালস টু পাওয়ার, তাহলে লেন্সের যে তুল্য ক্ষমতাটা হবে, সমবায়ের তুল্য ক্ষমতা পি, সেটা প্রথম লেন্সটির তুল্য ক্ষমতা প্লাস দ্বিতীয় লেন্সটির তুল্য ক্ষমতা যোগ করলেই হবে। এটা কখন হবে, যখন তাদের সাধারণ আলোক কেন্দ্র থাকবে। সাধারণ আলোক কেন্দ্র মানে এ সমান 0 হওয়া, তাদের মধ্যবর্তী দূরত্ব নাই। সাধারণ আলোক কেন্দ্র মানে একে, এটা না, এরও আলোক কেন্দ্র আর এরও আলোক কেন্দ্র যদি একই বিন্দুতে থাকে, তাহলে আলোক কেন্দ্র দুটির দূরত্ব কত, 0। এটা কি, ওটা আলোক কেন্দ্র দুটির দূরত্ব 0, মানে ওদের সাধারণ আলোক কেন্দ্র একটাই। ঠিক আছে, যদি ডিস্টেন্সে থাকে, দুটি আলোক কেন্দ্র একটি পয়েন্টে না থাকে, তাহলে এটা নট ইকুয়াল টু 0। তাহলে যখন এ নট ইকুয়াল টু 0 হবে, তখন তুল্য ফোকাসের রাশিমালা কী হয়, 1/f সমান 1/f1 + 1/f2 মাইনাস a/1f2। 1/f মানে তো তুল্য ফোকাস পি, যেটা প্রথম লেন্সের ফোকাস p1, দ্বিতীয় লেন্সের ফোকাস প্লাস p2 মাইনাস a × p1 p2। তো এখান থেকে ছোট ছোট প্রশ্ন দিতে পারে। লেন্সের তুল্য ফোকাস, লেন্সের সমবায়ের তুল্য ক্ষমতা। ঠিক আছে, বেশ, চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। আর দুটো টপিক আছে, আপতিত আলোক তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে লেন্সের ফোকাস দৈর্ঘ্য ও ক্ষমতার সম্পর্ক। আপতিত আলোক তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডার সঙ্গে লেন্সের ফোকাস দৈর্ঘ্য মানে এফ, আর ক্ষমতা মানে পি এর সম্পর্ক। আমরা যখন প্রতিসরণ পড়েছি তখন এই সমীকরণটা দেখেছিলাম, কচি ইকুয়েশন। প্রতিসরাঙ্ক কিভাবে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্কিত, মিউ সমান a + b/λ², কচি ইকুয়েশন। তাহলে এখান থেকে আমি বলতে পারি মিউ প্রপোর্শনাল টু 1/λ²। ওকে, লেন্স নির্মাতার সূত্রে আমরা পড়েছি 1/f সমান মিউ - 1 ইন্টু 1/r1 - 1/r2। যদি এই পুরো পার্টটা কনস্ট্যান্ট থাকে, লেন্সের প্রতিসারক তল দুটির পরিবর্তন যদি না করা হয়, তাহলে r1 আর r2 পরিবর্তন হবে না, তাহলে এটা কনস্ট্যান্ট। যদি এটা কনস্ট্যান্ট থাকে, তাহলে আমি বলতে পারি 1/f প্রপোর্শনাল টু মিউ। তাহলে 1/f প্রপোর্শনাল টু মিউ, 1/f প্রপোর্শনাল টু মিউ, তাহলে f প্রপোর্শনাল টু 1/μ। মিউ এর মান কি হয়, মিউ প্রপোর্শনাল টু 1/λ²। তাহলে এই মিউ এর জায়গাতে যদি আমি 1/λ² লিখি, তো উপর চলে যাবে, তাহলে f প্রপোর্শনাল টু λ²। অর্থাৎ আলোর যেটা তরঙ্গ দৈর্ঘ্য, আলোর যেটা ফোকাস, কোনো লেন্সের যেটা ফোকাস, সেটা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক হয়। তাহলে স্পেসিফিক বুঝতে পারছি
কচি ইকুয়েশন থেকে পেলাম, তাই ক্লিয়ারলি বুঝতে পারছি যে লাল বর্ণের আলোর ক্ষেত্রে ফোকাস দূরত্বটা কী হবে, বেশি হবে, তাই না? বেগুনের ক্ষেত্রে কম হবে। এটা মনে রাখবে, এখন প্রশ্ন দিই এখান থেকে। আপনি বললেন এফ সমান 1/p, ফোকাস সমান কি হবে 1/, ক্ষমতা, ক্ষমতা সমান 1/, ফোকাস। তাহলে ফোকাস যদি 1/, ক্ষমতা হয়, তাহলে p প্রপোর্শনাল 1/p প্রপোর্শনাল টু ল্যামডা স্কয়ার, তাহলে p সমান 1/, ল্যামডা স্কয়ার। অর্থাৎ লাল বর্ণের আলোর ক্ষমতাটা কম হবে, লাল বর্ণের আলোর ক্ষমতাটা কম হবে, তাই না? কারণ লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বেগুনি বর্ণের আলোর ক্ষমতাটা বেশি হবে। বোঝা গেল? ঠিক আছে, ছোটো প্রশ্ন দিয়েছে। ক্ষমতার সঙ্গে যদি তরঙ্গ দৈর্ঘ্যের একটু গ্রাফ আঁকতে বলে লেন্সের ক্ষমতার সঙ্গে এইভাবে হবে। এটাকে অনেক সময় এমনি বলে দেয় যে 1/, ফোকাস বলে দেয়, চেঞ্জ করে দিন 1/, ফোকাসের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের, তখন এইভাবেই হবে, কারণ পি মানেই তো 1/f। ঠিক আছে, তো লেন্সের এফ সংখ্যা আর লেন্সের গভীরতা, এই দুটি সংজ্ঞা কী রয়েছে তোমরা এটা পড়ে নেবে, তাহলে চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। সরি, ঠিক ছিল না তাই ক্লাস নিতে পারি না, এখন মোটামুটি রিকভার হচ্ছে, তো ক্লাসগুলো ফের কন্টিনিউ হয়ে যাবে। তো লেন্স আমাদের শেষ হয়ে গেছে। লেন্স চ্যাপ্টারের পিছনে তোমরা তাড়াতাড়ি অঙ্কগুলো করো, যদি কোনো ডাউট হয় তাহলে সেন্ড করে দেবে, আর যে অঙ্কগুলো সেন্ড করে দেবে তোমরা সেগুলো আমি আজই করে দিচ্ছি। ঠিক আছে, চলো রাখছি তাহলে।